দিগল্প.com চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে গল্পটা আপনাদের সামনে আমি পড়ে শোনাবো তার নাম কুয়াশার আড়ালে ওরা আসে। আজকের গল্প সৈকত মুখোপাধ্যায়ের লেখা। আজকের গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। নিয়মিত ভয়ের গল্প শুনতে আমাদের চ্যানেল ফলো করুন দিগল্প.com এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি বা করেননি তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। শুরু হচ্ছে আজকের গল্প কুয়াশার আড়ালে ওরা আসে। চোখ মেলার পরেও সুমন্ত বুঝতে পারছিল না এমন হঠাৎ করে কেন তার ঘুমটা ভেঙে গেল। বিছানায় শুয়ে শুয়েই সে দেখতে পাচ্ছিল জানলার কাছে লেপ্টে রয়েছে ঘন অন্ধকার। সকাল হতে এখনো অনেক দেরি। কোনো দুঃস্বপ্ন দেখেছে বলে তো মনে পড়ছে না। তাহলে ঠিক সেই সময় সুমন্ত শীষের শব্দটা শুনতে পেল। অনেক দূর থেকে যেন ভেসে এলো আওয়াজটা। খুব নিচু পর্দায় বাঁধা একটা শীষ। ছোট্ট এবং সাবধানী শব্দটা একবার উঠেই মিলিয়ে গেল। সুমন্ত মনে মনে চিন্তা করল, তাহলে কি কিছুক্ষণ আগেও কেউ এভাবে শীষ দিয়েছিল? সেই আওয়াজেই কি তার ঘুম ভেঙে গেছে? হতেই পারে। সুমন্ত জানে তার ঘুম বেড়ালের ঘুমের মতো পাতলা। তার ব্রেনের একটা অংশ ঘুমের মধ্যেও সজাগ থাকে। গলির বাইরে রাস্তায় চুপি চুপি একটা জিপ এসে দাঁড়ানোর শব্দ, উঠোনের ইটে একটা লোহার শোল লাগানো জুতোর অসাবধানী টক্কর কিংবা রিভলভারের সেফটি ক্যাচ সরানোর একটা ছোট্ট ক্লিক শব্দেই কতবার তার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যায় বলেই পুলিশের হাত এড়িয়ে এখন এসে ঘুরে বেড়াচ্ছে। কাজেই একটা শীষের শব্দ যতই আস্তে হোক, যত দূর থেকেই সেটা ভেসে আসুক, তাকে জাগিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। বালিশের নিচে রাখা রিভলভারটা হাতে নিয়ে সুমন্ত বিছানা ছেড়ে মেঝেতে পা দিল। তার আগের সেলফোনের স্ক্রিনে সময় দেখল 2:37। তখনই সে দ্বিতীয়বার শীষের আওয়াজটা শুনতে পেল। এবার যেন শব্দটা আরও একটু কাছে এগিয়ে এসেছে বলে মনে হচ্ছে তার। দিল্লি থেকে মথুরা অবধি যে নতুন এক্সপ্রেসওয়েটা তৈরি হয়েছে, তার দুপাশে ধুধু ফাঁকা জমির মধ্যে ইদানিং একটা দুটো করে বাড়ি গজিয়ে উঠছে। সেই রকমই একটা বাড়িতে এই নিশান্ত রিসর্ট। লোকজনের চোখের আড়ালে দু একদিন লুকিয়ে থাকবার পক্ষে পুরো হোটেলটাই আইডিয়াল। তবে আরও নিশ্চিন্ত হওয়ার জন্যে সুমন্ত একতলায় পেছন দিকের একটা সস্তার ঘরই বুক করেছিল। এই ঘরের জানলা খুললে ফাঁকা মাঠ ছাড়া আর কিছুই চোখে পড়ে না। সুমন্ত নিশ্চিন্ত। আওয়াজটা দুবারই ওই মাঠের দিক থেকেই ভেসে এসেছে। শীষ দেওয়ার এই ভঙ্গিটাও তার খুব চেনা। গত 3 দিন ধরে মথুরানাথ শর্মার বাড়ির ওপর নজরদারি করার সময় অনেকবার সে এই শীষ শুনেছে। কিন্তু এখন রাত 2:30-র সময় ওই তেপান্তরের মাঠের মধ্যে মথুরানাথ শর্মা শীষ দিয়ে ঘুরছেন। বদ্ধ উন্মাদ ছাড়া এ কথা হয়তো কেউ ভাবতে পারবে না। মনে মনেই নিজেকে গালাগালি দিল সুমন্ত। নিজেকে সুমন্ত বোঝালো শীষ নয়, এই নির্ঘাত কোনো রাতচরা পাপিয়ার ডাক। কিন্তু শীতকালে কি পাপিয়া ডাকে? ঠিক মনে করতে পারছিল না সুমন্ত। নিশ্চিন্ত হওয়ার জন্যই জানলার কাছে এগিয়ে গিয়ে পাল্লা দুটো খুলে ফেলল সুমন্ত। আর খুলেই অবাক হয়ে গেল। শুতে যাওয়ার আগে যখন এই জানলায় দাঁড়িয়ে সে সিগারেটটা খেয়েছিল, তখনও তো বাতাস বেশ পরিষ্কার ছিল। মাঠের ওপারে বাহারগঞ্জ কলোনির আলোগুলো যে মিটমিট করে জ্বলছিল, সেটা অবধি এখানে দাঁড়িয়ে দিব্যি দেখা যাচ্ছিল। কিন্তু এই কয়েক ঘন্টার মধ্যে জানলার সামনে এত বড় একটা সাদা পাঁচিল উঠে গেল কেমন করে? না, পাঁচিল নয়, কুয়াশা।
চাপ চাপ কুয়াশায় ঢেকে গিয়েছে সারা দুনিয়া। এর মধ্যে দিয়ে কিছু দেখতে পাওয়া অসম্ভব। যদি কিছু শোনা যায়, এই আশায় আরো কিছুক্ষণ খোলা জানলার সামনে দাঁড়িয়ে রইল সুমন্ত। কিন্তু আম গাছটার পাতা থেকে টিনের চালের ওপর হিমের ফোঁটা ঝরে পড়ার টপ টপ আওয়াজ ছাড়া আর কোনো শব্দই তার কানে এলো না। পাখির ডাকই হবে, মনে মনে বলল সুমন্ত। পাখির ডাককেই সে মথুরা বাবুর শীষের শব্দ বলে ভুল করছে। না হলে মথুরা বাবু এখানে কেমন করে আসবেন? তার বাড়ি তো মাঠের ও পাশে, ওই বাহারগঞ্জ কলোনিতে। আর তিনি তো অন্ধ। যার ভরসায় মথুরানাথ শর্মা চলাফেরা করতেন, সেই এলসাকে তো গতকাল রাতেই সুমন্ত নিজের হাতে শেষ করে দিয়েছে। এলসাকে ছাড়া একা একা ওই জলা জমির মধ্যে ঘুরে বেড়াবেন অন্ধ মথুরানাথ শর্মা? ইম্পসিবল। গতকাল রাতে কাজ কমপ্লিট করার পর সুমন্ত নিজে ওই মাঠ ভেঙে বাহারগঞ্জ থেকে এই রিসর্টে ফিরে এসেছিল। তার দুটো শক্তপোক্ত পা আছে, দুটো জোরালো নখের নজর আছে। তা সত্ত্বেও তার জান নিকলে গিয়েছিল ওই উঁচু নিচু এবড়োখেবড়ো জমিটা পার হয়ে আসতে। আর সেখানে ওই অন্ধ লোকটা এলসাকে ছাড়া একা একা এদিকে চলে আসবে? ভাবলেও তার হাসি পায়। আর তাছাড়া শীষ দিয়ে ডাকবেনই বা কাকে মথুরা বাবু? কাকে ডিরেকশন দেবেন? এলসাই তো আর নেই। হ্যাঁ, মথুরানাথ শর্মার সর্বক্ষণের সঙ্গী জার্মান শেফার্ড কুকুরটার নাম এলসাই ছিল। যে লোকটা মথুরাবাবুর আলমারিতে রাখা ক্যাশ 25 লাখ টাকার খবরটা সুমন্তকে দিয়েছিল, সেই তাকে এলসার কথাও বলে দিয়েছিল। মথুরাবাবুর নয়ডার একটা সিমেন্টের কারখানার সুপারভাইজার ছিলেন। বছর দুয়েক আগে কারখানায় একটা অ্যাক্সিডেন্টে যখন তিনি দুটো চোখের দৃষ্টি হারান, তখন তার বয়স 45। ওই বয়সে নতুন করে অন্ধকারের দেশে পা রাখা নিশ্চয়ই খুব কঠিন কাজ, বিশেষ করে যে মানুষের তিলকুলে আর কেউই নেই। তবে মথুরাবাবুর সেই কাজটা সহজ করে দিয়েছিল এলসা। অন্ধ মানুষের সঙ্গী হিসেবেই এলসাকে তার ট্রেনার তৈরি করেছিল। মথুরাবাবু লাঠি ব্যবহার করতেন না। তার হাতে ধরা থাকতো এলসার গলার চেন। সুমন্ত নিজের চোখেই দেখেছে এলসা কিভাবে মথুরা বাবুকে নিয়ে বাজার, হাট, ব্যাংক, পোস্ট অফিস সব জায়গায় ঘোরাঘুরি করতেন। খাঁচাখন্দ বাজিয়ে ট্রাফিকের স্রোত কাটিয়ে সারাক্ষণ সব রকম বিপদ আপদ থেকে সে মথুরা বাবুকে আগলিয়ে নিয়ে ঘুরত। শুধু বাইরেই নয়, ঘরেও এলসা ছিল মথুরা বাবুর সহায়। পাড়ায় চায়ের দোকানে বসে সুমন্ত গল্প শুনেছে। এলসা নাকি মথুরাবাবুকে ছেড়ে রাখা চটি, সানের তোয়ালে, ওষুধের প্যাকেট এই সবও মুখে করে গিয়ে দিত। মথুরাবাবুর সমস্ত কথা বুঝতো এলসা। অন্ধ ছিলেন বলেই মথুরাবাবু ব্যাংক কিংবা এটিএম এর মাধ্যমে টাকা করে লেনদেনে স্বস্তি পেতেন না। একটা বড়সড় অ্যামাউন্টের টাকা সব সময় বাড়িতেই রাখতেন, কারণ তার নিজের শরীরটা ভালো যাচ্ছিল না। কদিন আগেই একবার হার্ট অ্যাটাক হয়েছিল। আবার কখন হাসপাতালে ভর্তি হতে হয়, কত টাকা হাসপাতালকে দিতে লাগে, এইসব ভেবেই একেবারে 25 লাখ টাকা ব্যাংক থেকে বাড়ির আলমারিতে এনে রেখেছিলেন। যদিও ওর বাড়িটা ছিল কলোনির একেবারে শেষ প্রান্তে, তবুও তিনি অত টাকা বাড়িতে রাখতে ভয় পাননি। কেন ভয় পাননি সেটা বোঝা কঠিন নয়। ওরকম একটা বাঘের মতন কুকুর বাড়িতে থাকলে চোর ডাকাতের ভয় করবে কেন লোকে? তবু সুমন্ত রিস্কটা নিয়েছিল। প্রায় 3 দিন টানা মথুরা বাবুর বাড়ির ওপর নজর রেখে সে বুঝে নিয়েছিল এলসাকে আটকাতে গেলে তাকে কি করতে হবে। রাতের বেলা বাড়ির বাইরের ফাঁকা জমিটায় ঘুরে বেড়াতো এলসা। কোনো প্রয়োজন হলে তাকে শীষ দিয়ে ভেতরে ডেকে নিতেন মথুরা বাবু। শীষ দিয়েছিল সুমন্ত। মথুরা বাবুর আওয়াজ নকল করে পেছনের বাগান থেকে ছোট্ট একটা শীষ। কাল রাত 2:30। একটু সন্দেহ কি আর হয়নি এলসার? তবে ওই শীষটার জন্যই সুমন্তর সামনে পৌঁছেও তার রুদ্রমূর্তি ধরতে একটু দেরি হয়ে গিয়েছিল তার। ওই 2-1 মুহূর্তের দেরিটুকুই দরকার ছিল সুমন্তর।
ওই সময়টুকুর মধ্যেই প্রথম হান্টিং নাইফটা হাওয়ার মধ্যে উড়িয়ে দিয়ে এলসার পাঁজরে বিঁধে গিয়েছিল, পরেরটা গলায়। ব্যাস, সব শেষ। অন্ধেরা কি মৃত্যুর গন্ধ পায়? না হলে এলসাকে বাগানে ফেলে রেখে ঘরে পা দেওয়া মাত্র মথুরাবাবু কেন এলসার জন্য হাহাকার করে উঠবেন? টাকার জন্য নয়, এলসার জন্য আর্তনাদ করে উঠেছিল মথুরাবাবু। বরবাদ হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম। কেমন করে বেঁচে থাকবো যদি এলসা না থাকে? তুমি টাকাটা নিয়ে যেতে ভাই, আমি বাধা দিতাম না, কিন্তু এলসাকে কেন আমার কাছ থেকে কেড়ে নিলে? অমন চিৎকার বেশিক্ষণ চলতে দিলে লোকজন ছুটে আসতো, তাই বাধ্য হয়েই মথুরাবাবুর মাথায় রডের একটা জোরালো বাড়ি মেরে তাকে অজ্ঞান করে দিল সুমন্ত। পুরোপুরি অজ্ঞান অবশ্য হয়নি লোকটা, নিজের রক্তের মধ্যেই নিজে উপুর হয়ে শুয়ে বিড়বিড় করে কী সব যেন বলছিল। তখন তো কথাগুলোকে মনে হয়েছিল একজন আহত লোকের প্রলাপ, কিন্তু এখন ওই কথাগুলোই কেন যেন সুমন্তর কানে ভেতর বারবার বেজে উঠছে। জানলা থেকে বিছানার দিকে ফিরে যেতে গিয়েও ফিরতে পারল না সুমন্ত। তার পা দুটো জমে পাথর হয়ে গেল, কারণ একমাত্র তৃতীয়বার শীষের শব্দটা শুনতে পেয়েছে সে, আর তার সঙ্গে আরো একটা শব্দ, একটা জাত কুকুরের ভরাট গলায় হুঙ্কার। মাত্র একবার ডেকে উঠেই থেমে গেল কুকুরটা। সুমন্তর মনে হলো কে যেন চাপা হিস শব্দ করে কুকুরটাকে থামিয়ে দিল। সুমন্ত সম্মোহিতের মতন ধীরে ধীরে জানলার কাছে ফিরে গিয়ে বাইরে তাকালো। না, এই হতভাগা কুয়াশার জ্বালায় কিচ্ছু দেখা যাবে না। বিশাল ধূসর এক ময়াল সাপের মতো পাক খেয়ে খেয়ে ঘুরে বেড়াচ্ছে কুয়াশার স্তূপ। শেষ রাতের হাওয়ায় মাঝে মাঝে এখানে ওখানে এবার সেই সাপের পাক আলগা হচ্ছে। দু এক পলক দেখা যাচ্ছে একটা গাছ, একটা ল্যাম্প, কিংবা মেহেন্দি গাছের পেরার আবছা সেলিউট। সেরকম ফাঁক ফোকরগুলোর দিকেই তীক্ষ্ণ নজর ছিল সুমন্তর, যদি কিছু দেখা যায়। দেখতে গিয়ে একবার সে এতটাই চমকে উঠেছিল যে মনে হয়েছিল হৃৎপিণ্ডটা বুঝি লাফিয়ে বুকের বাইরে চলে আসবে। সে যেন পরিষ্কার দেখেছিল মথুরাবাবু একটু দূরে একটা গাছের তলায় দাঁড়িয়ে রয়েছে, এমনকি মথুরাবাবুর মণিহীন দুটো চোখও সে পরিষ্কার দেখতে পেয়েছিল। সেই চোখ দুটো এই ঘরের দিকেই তাকিয়েছিল। অবশ্য কুয়াশা এসে যখন আবার মথুরাবাবুকে ঢেকে দিচ্ছে, তখন তার মনে হয়েছিল এটা মথুরাবাবু না হয়ে পাম্প হাউসের দেওয়ালের ওপর চুনকামের একটা মোচড়াও হতে পারে। কিন্তু এবারে এবারে আর তো কোনো সন্দেহ নেই। ওই তো পাম্প হাউসের সামনে সিমেন্ট বাঁধানো চত্বরটার ওপর দিয়ে নিঃশব্দে চলে গেল দুটো ছায়ামূর্তি, একটা মানুষের ছায়া আর একটা কুকুরের। কুকুরটা চলে গেল প্রথমে, বিশাল বড় কুকুর, মুখটা ছুঁচলো, লোমে ভরা লেজটা চামড়ের মতো দুলছে। মরার পরেও এলসা একটুও বদলায়নি। ঠিক পেছনেই হেঁটে গেল মানুষটা, হাতে কুকুরের গলার চেন। না, লোকটার কথার দাম আছে, বলেছিল পৌঁছে যাব, পৌঁছে ঠিক গেছে। আর কোনো শীষের আওয়াজ নেই, কারণ তার প্রয়োজনও নেই। সুমন্ত দেখেছে এলসা মাটির সঙ্গে নাক লাগিয়ে ছুটে আসছে। ও সেই হাতের গন্ধ পেয়ে গেছে, যে হাতে ধরা ছিল ওর গলার গাথা হ্যান্টিং নাইফের বাট। কিন্তু সুমন্ত এখন কি করবে? মেহেদির বেড়াটাকে পাক দিয়ে এড়িয়ে ওরা নিশ্চয়ই ওই ঘরটার দিকেই এগিয়ে আসছে। কতক্ষণ লাগবে এলসার এখানে পৌঁছতে? 2 মিনিট, 3 মিনিট? তার মধ্যে কি পালাতে পারবি সে? চরম আতঙ্কে সুমন্ত দরজাটা হাট করে খুলে দৌড় লাগাতে গেল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই কুয়াশার আড়াল ছিঁড়ে বিকট গর্জন করে তার মুখের ওপর ঝাঁপিয়ে পড়ল সেই অমানুষ অনুসরণকারী, নয়ডা পুলিশের ডগ। স্কোয়াডের হাবিলদার পরমেশ্বর সিং তার প্রিয় স্নিফার ডাক ডিওকের পিঠে
দুটো চাপড় মেরে তাকে মাটিতে পড়ে থাকা সুমন্তর বুকের ওপর থেকে টেনে সরিয়ে নিল। তারপর ওসি বিকাশ জয়সওয়ালের দিকে তাকিয়ে গর্বিত ভঙ্গিতে বলল, सही बात है স্যার, ক্রাইমের 24 ঘন্টা বাদে কোটা কুকুর এভাবে ক্রিমিনালের গন্ধ ফলো করে তাকে ধরতে পারবে বলুন তো? ডিউক একখান জিনিয়াস। বিকাশ জয়সওয়াল তখনই পরমেশ্বর কথার কোনো জবাব দিলেন না। তিনি সুমন্তর পাশে হাঁটু গেড়ে বসে তার পালস দেখছিলেন। তার নজর কিন্তু আটকে ছিল সুমন্তর দুটো চোখের দিকে। খোলা চোখ দুটো যেন কোঠর থেকে ঠেলে বেরিয়ে আসতে চাইছিল। একটু বাদে নিজের মুঠো থেকে সুমন্তর নেতিয়ে পড়া হাতটাকে ছেড়ে দিয়ে আস্তে আস্তে উঠে দাঁড়ালেন বিকাশ জয়সওয়াল। অবাক গলায় বললেন, এ তো হার্ট ফেল করে মরে গেছে মনে হচ্ছে পরমেশ্বর। সুমন্ত দুবের মতো একটা পাক্কা ক্রিমিনাল কি দেখে এত ভয় পেল বলো তো? পরমেশ্বর সে প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না। শুনছিলেন আজকের গল্প কুয়াশার আড়ালে ওরা আসে। আমি জানি আপনাদের গল্প খুবই ভালো লাগে, ভয়ের গল্প। কেউ কেউ আমাকে এটাও রিকোয়েস্ট করেছে যে শুধুমাত্র ভয়ের গল্প আনলেই কিন্তু চলবে না, আরও অন্য রকমের গল্পও আনবে। বিশ্বাস করুন, আমি চেষ্টা করছি আপনাদের মনের মতো গল্প নিয়ে আসতে। তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই আমার চ্যানেলকে দিগল্প.com। এবং নিয়মিত ভয়ের যদি আপনারা গল্প শুনতে ইন্টারেস্টেড থাকেন তাহলে কিন্তু আপনাদের পরিবারের সাথে আমার চ্যানেল অবশ্যই শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। আজকের জন্য চলি তাহলে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।